আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো একসঙ্গে চারটি রেসিপি। শবে বরাতের স্পেশাল এই রেসিপিগুলো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক উপকারে আসবে। আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার তক্তি পিঠা, যেটা বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এছাড়া থাকছে সুজির বরফি। আর দোকানে যেভাবে সুজির হালুয়া রান্না করে ঠিক সেইভাবে সুজির হালুয়া আপনাদের তৈরি করে দেখাবো। এই হালুয়াটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আর থাকছে চালের আটা দিয়ে পারফেক্ট রুটি। গ্যাসের চুলায় লোহার তাওয়াতে কিভাবে 3 উল্টানে রুটি ভাজবেন আর প্রত্যেকটা রুটি হবে নরম তুলতুলে আর ফুলকো ফুলকো। আশা করছি শবে বরাতে আপনাদের এই রেসিপিগুলো অনেক কাজে লাগবে আর অনেক উপকারে আসবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন আর ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে আমরা প্রথমে দেখে নিই তক্তি পিঠা কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়েছি আর তার মধ্যে প্রায় 2 কাপের মতো চালের গুঁড়া দিয়েছি। আর এই চালের গুঁড়ো ভেজা চালের গুঁড়ো ছিল। চুলা মিডিয়াম টু লো হিটে রেখে চালের গুঁড়োগুলো ভেজে নিচ্ছি। যখন দেখবেন যে চালের গুঁড়াগুলো এরকম ভাজতে ভাজতে ধুলোর মতো হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, তখন বুঝবেন যে চালের গুঁড়া ভাজা হয়ে গেছে। এবার এই চালের গুঁড়াগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এগুলো ঠান্ডা করে আমি এগুলোকে চেলে নেব, যেহেতু এগুলোতে অনেকটা গুটি গুটি ভাব হয়ে আছে। প্রথমে যে কাজটা করে নিতে হবে, আমাদের একটা প্লেটের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এই কাজটা প্রথমে করে রাখবেন, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। এবার চুলায় অন্য একটি পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো ফ্রেশ কোরানো নারকেল। এবার চুলা লো হিটে রেখে এই নারকেলগুলো ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত নারকেলগুলো ঝরঝরা হচ্ছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। নারকেলগুলো আগে একটু ভেজে নিলে এই পিঠাগুলো প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। পিঠাগুলো খেতেও অনেক মজা হবে। আর এই পিঠা 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিলেও পিঠাগুলো কিচ্ছু হবে না। তো এই তো দেখুন, নারকেলগুলো নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। প্রায় 2 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ চিনি একদম পারফেক্ট। আমি কাপ দিয়ে সবগুলো উপকরণ অ্যাড করছি। আপনারা যে কোনো একটা কিছু দিয়ে উপকরণগুলো মেপে নেবেন, এতে করে রেসিপিগুলো পারফেক্ট হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নারকেল আর চিনি মিশিয়ে নিয়েছি। এবার চিনিটা যেন খুব দ্রুত মেল্ট হয়ে যায়, এই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তরল দুধ। আর এই দুধটা আগে থেকে জাল করা ছিল। কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করার পর দেখতে পাবেন চিনিটা গলে গিয়ে খুব সুন্দর একটা থকথকে ভাব হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াগুলো আমি চেলে নিয়েছি। পিঠাগুলোর স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচি গুঁড়া, এতে করে পিঠাগুলোতে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের চুলা মিডিয়াম টু লো হিটে রেখে দিতে হবে। আচ্ছা, মিষ্টি খাবারে আপনারা যদি লবণ না খেতে পছন্দ করেন তাহলে লবণটা স্কিপ করবেন। তবে লবণ দিলে আমার মনে হয় মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে। তো নাড়াচাড়া করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে এই ডোটা অনেকটা স্মুথ হবে, প্যান থেকেও ছেড়ে আসবে আর পিঠাগুলো খেতেও অনেক মজা হবে। ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ঘিটা মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন এই ডোটা অনেকটা স্মুথ হয়েছে আর অনেকটা আঠালো ভাব হয়েছে। পিঠা বানানোর জন্য এই ডোটা রেডি হয়েছে কিনা হাতে একটুখানি ডো নিয়ে দেখবেন যে এটা গোল হচ্ছে কিনা। এটা আপনাদের আমি দেখাতে ভুলে গিয়েছি। তো এই ডোটা কিন্তু আমার পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে আগে থেকে যে ঘি ব্রাশ করে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর স্প্যাচুলা দিয়ে এভাবে চতুর সাইডে একটু সমান করে স্কোয়ার শেপ করে নিচ্ছি। পিঠাগুলো যেন 1/2 ইঞ্চি মোটা হয় ঠিক সেইভাবে এই ডোটা সমান করে নিয়ে স্কোয়ার শেপ করে নিতে হবে। তো আমি খুব সুন্দরভাবে এটা সমান করে নিয়েছি। এবার একটা ছুরিতে একটু ঘি মেখে নিয়েছি আর এভাবে গরম থাকা অবস্থাতে কেটে নিচ্ছি।
পিঠার শেপগুলো এটা গরম থাকা অবস্থাতে করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হবে, সেই সময় যদি এই ডিজাইনটা করতে যান তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি পিঠাগুলো ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে সবগুলো আমি কেটে নিব। কাটা হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম, এভাবে একটু দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হবে। আর কাঠবাদামগুলো গরম থাকা অবস্থাতে এভাবে দেবেন, তাহলে পিঠার সঙ্গে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। পিঠার সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এবার এই পিঠাগুলো আমি 2 ঘন্টা পর নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। পিঠাগুলো এরকম শক্ত দেখা গেলেও এগুলো এতটাই নরম যে মুখে দিলেই মিলিয়ে যায়। তো পিঠাগুলো দেখতে কত সুন্দর, আর এই পিঠাগুলো খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা এই পিঠাগুলো বানিয়ে 1 মাসের মতো রেখে খেতে পারবেন। এবার একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কতটা কুড়মুড়ে হয়েছে, একটু প্রেস করলে ভেঙে যাচ্ছে। পিঠাটা মুখে দিলে মিলিয়ে যায়, এতটাই মজার হয়। এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির বরফি কিভাবে তৈরি করতে হয়। তো চলুন তাহলে সুজির বরফি রেসিপিটা আমরা দেখে নিই। প্রথমে প্লেটের মধ্যে একটু ঘি লাগিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই কাজটা আগে করে নেবেন, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। এবার প্লেটটা এক সাইডে রেখে দিচ্ছি। সুজির বরফি বানানোর জন্য চুলায় পাতিল বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা সামান্য একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবার গ্যাসের চুলা লো মিডিয়ামের মাঝে রেখে সুজিগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। সুজিগুলো যেন পুড়ে না যায় আর সুজিতে যেন কালার না আসে, ঠিক সেইভাবে কিন্তু জাল করে সুজিগুলো ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুজিগুলো ঝরঝরা হচ্ছে আর খুব সুন্দর সুজি থেকে স্মেল বের হচ্ছে। তো এই তো দেখুন সুজিটা আমি ঝরঝরা করে ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে সুজিতে খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এই বরফিগুলো খেতে অনেক বেশি মজা হবে। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচি গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ চিনি। এবার সবগুলো উপকরণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বরফিগুলো অনেকেই শক্ত খেতে পছন্দ করে, আবার অনেকেই নরম খেতে পছন্দ করে। আজ আমি নরমটা তৈরি করে দেখাবো, তবে শক্তটা কিভাবে করবেন সেটা বলে দেব। সবগুলো উপকরণ যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আর এই দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম, তার সাথে মোটা সর সহ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধের সর সহ এই বরফি যদি তৈরি করেন তাহলে এই বরফিটা খেতে আরও বেশি মজা হয়। আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও এই বরফিগুলো তৈরি করে নিতে পারবেন। দুধ দেওয়ার পর নাড়াচাড়া করে সুজির এই ডোটা একটু ঘন করে নিতে হবে। যখন এই ডোটা এরকম ঘন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দেওয়ার পর এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এই ডোটা একটু আঠালো স্মুথলি হবে তখন বুঝতে হবে যে বরফিগুলো বানানোর জন্য এই ডোটা রেডি হয়ে গেছে। আচ্ছা, আপনারা যদি শক্ত বরফি খেতে চান তাহলে আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি। 1 কাপ দুধের পরিবর্তে আপনারা হাফ কাপ দুধ অথবা পানি দিতে পারেন। সেই ক্ষেত্রে সুজিটা বেশি একটা সেদ্ধ হবে না, আর সুজি বরফিগুলো শক্ত হবে। এবার আগে থেকে যে প্লেটে ঘি মেখে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে এই সুজির ডোটা নিয়ে নিচ্ছি, আর এভাবে সমান করে স্কোয়ার শেপ করে নিচ্ছি। আর তার উপরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে আমি কিশমিশ আর কাঠবাদাম কেটে নিয়েছি, সেগুলো এর উপরে এভাবে সমান করে চেপে চেপে দিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। এবার একটা ছুরির মধ্যে একটু ঘি মেখে নিয়েছি আর এভাবে কেটে নিচ্ছি। এই বরফিটা যেহেতু শক্ত না, আপনারা এই বরফিটা জমে যাওয়ার পরেও এভাবে কেটে নিতে পারবেন। আমি আগেই এভাবে কেটে রেখে দিচ্ছি।
আচ্ছা, বরফিগুলো আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারবেন। এবার এই প্লেটটা আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। বরফিগুলো ঠান্ডা যখন হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ফিরে এলাম আমি 3 ঘন্টা পর। তো এই তো দেখুন, একটা বরফি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বরফিটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর প্লেট থেকে কত সুন্দরভাবে ছেড়ে আসছে। এই বরফিগুলো দেখতে শুধু সুন্দর না, খেতে অনেক বেশি মজার। আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। এবার দেখুন এই বরফিটা কতটা নরম হয়েছে, আর এই বরফিগুলো ছোট বড় সবাই অনেক মজা করে খেতে পারবে। এবার চলুন তাহলে আমরা সুজির হালুয়া কিভাবে তৈরি করতে হয় তা জেনে নিই। সুজির হালুয়া তৈরি করার জন্য চুলায় পাতিল বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও হালুয়াটা করে নিতে পারবেন, তবে তেলের পরিবর্তে যদি ঘি দিয়ে হালুয়াটা তৈরি করেন তাহলে খেতে অনেক বেশি মজা হবে। আর ঘি আর তেল সমপরিমাণও আপনারা দিতে পারবেন। ঘিটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম, এগুলো আমি কেটে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ। গ্যাসের চুলার লো মিডিয়ামের মাঝে রেখে এগুলো ভেজে নিতে হবে। যখন দেখবেন যে কিশমিশগুলো ফুলে গেছে তখন বুঝবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ সুজি। এই সুজি আপনারা যে কোনো কিছু দিয়ে মেপে নেবেন, তাহলে দুধ বা পানির পরিমাণটা ঠিক রাখতে পারবেন। সুজি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুজিগুলোতে খুবই সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। তো সুজিগুলো ঝরঝরা করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর এই পর্যায়ে সুঘ্রাণও বের হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি এলাচি গুঁড়া। আমি এখানে এলাচি গুঁড়া দিচ্ছি, আপনারা যদি চান আস্ত মশলাও দিতে পারবেন। সেক্ষেত্রে যখন বাদাম ভেজে নেবেন তখন মশলাটা দিয়ে দিবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার এই রেসিপি ফলো করছেন বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের রেসিপিগুলো পারফেক্ট হবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। 1 কাপ সুজির জন্য 3 কাপ দুধ অথবা পানি লাগবে, তাহলে হালুয়ার কনসিস্টেন্সি একদম পারফেক্ট হবে। আপনারা পানির পরিবর্তে শুধু দুধ দিয়েও এই হালুয়াটা রান্না করে নিতে পারবেন, অথবা পানি দিয়েও এই হালুয়াটা রান্না করে নিতে পারবেন। তবে দুধ দিয়ে রান্না করলে হালুয়াটা খেতে আরও বেশি মজা হবে। এবার গ্যাসের চুলা লো হিটে রেখে এটা রান্না করে নিতে হবে। আর যখন হালুয়াটা এবার এরকম থকথকে হবে তখন বুঝবেন যে হালুয়াটা রান্না হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করা যাবে না, তাহলে হালুয়াটা শক্ত হয়ে যাবে। এবার হালুয়াটা ঠান্ডা করে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দোকানের হালুয়াগুলো ঠিক কিন্তু এইভাবে রান্না করা হয়। এই তো দেখুন, আমি হালুয়ার উপরে একটু কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি, আর দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে। আর এই হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। আপনারা যে কোনো রুটি অথবা পরোটার সঙ্গে এই হালুয়াটা সার্ভ করতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপি কোন কোন অংশ আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন চালের আটার রুটি 3 উল্টানে কিভাবে ফুলকো ফুলকো নরম তুলতুলে করবেন তার রেসিপি আমরা দেখে নেই। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পানি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো সব কিছু অ্যাড করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পানিটা দ্রুত বলক আসার জন্য। পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ প্লাস হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা ভেজা চালের গুঁড়া। আপনারা যদি শুকনা চালের গুঁড়া নেন তাহলে 2 কাপ পানির জন্য 2 কাপ চালের গুঁড়া লাগবে। চালের গুঁড়া দেওয়ার পর উপরে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি,
আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর গ্যাসের চুলা একদম লো হিটে রেখে দিতে হবে। অনেকেই আছেন চালের আটার রুটি বানাতে পারেন না, অথবা রুটি বানাতে পারলেও ফোলাতে পারেন না। এই ভিডিও ফলো করলে আপনারা 100% পারফেক্ট নরম তুলতুলে ফুলকো ফুলকো চালের আটার রুটি বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আটার কাইটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যেন এই কাইটা পুরোপুরি সেট হয়ে যায়। চালের আটার রুটির কাই যত পারফেক্টভাবে করে নিতে পারবেন, রুটিগুলো কিন্তু তত ভালো হবে। আর রুটি যদি ভালো হয় তাহলে রুটিগুলো 100% ফুলকো হবে। এবার এই কাইটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি। হাতে যেন সহ্য পায় এমন গরম অবস্থাতে এই কাইটা মেখে নিতে হবে। একটু পানির মধ্যে হাত চুবিয়ে এরপর কাইটা এভাবে মথে নিচ্ছি। খুব ভালোভাবে এই কাইটা মথে ডো তৈরি করে নিতে হবে, যেন এই ডোয়ের মধ্যে কোনো গুটি না থাকে। তো এই তো দেখুন, আমি এই ডোটা খুব সুন্দরভাবে মথে নিয়েছি। আর এই ডোটা ঠিক এরকম নরম হবে, বেশি নরম হবে না আবার বেশি শক্ত হবে না, ঠিক এইরকম টাইপের হবে। এবার এখান থেকে আমি আমার পরিমাণ মতো লেচি করে নিচ্ছি। আপনারা রুটিগুলো বড় বানাবেন নাকি ছোট বানাবেন সেটা বুঝে শুনে কিন্তু লেচিগুলো করে নেবেন। এই লেচিগুলো এবার আমি এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যেন লেচিগুলো ড্রাই না হয়ে যায়। একটা লেচি নিয়ে রুটি বানা পিঁড়ির উপরে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এরপর শুকনা গুঁড়ি দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটি তো সবাই বানাতে পারেন, এজন্য আমি রুটি বানানো পুরোটাই দেখালাম না। তো রুটিগুলো আমি একটু বড় করে বানিয়েছি, তবে পাতলা করে বানিয়েছি। রুটিগুলো দেখুন এরকম কাগজের মতো পাতলা হবে। আর রুটিগুলো যেন একদম মসৃণ হয়, চতুর সাইডে যেন সমান হয়। কোনো দিকে মোটা আবার কোনো দিকে চিকন হবে তা কিন্তু হওয়া যাবে না, তাহলে রুটিগুলো ফুলবে না। রুটি যদি সুন্দরভাবে বানাতে পারেন তাহলে রুটি ভাজাটাও ভালো হবে। তো আমি এইভাবে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এবারে রুটিগুলো ভাজার জন্য চুলা আগে থেকে একটা তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আগুন মিডিয়াম টু লো হিটে রেখে দিতে হবে। এরপর রুটি দিয়ে ভেজে নিতে হবে। রুটি দেওয়ার পর প্রথম পাশটা এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে, এতে করে রুটির প্রথম পাশটা যেন চতুর্পাশে হয়ে যায়। রুটি উল্টিয়ে দেওয়ার পর দেখুন রুটিটা চতুর্পাশ থেকে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো রুটির দ্বিতীয় পাশটা যেন ঠিক এই রকমভাবেই হয়, এই জন্য আবারও হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যেন চতুর্পাশে একই রকমভাবে খুব সুন্দরভাবে রুটিটা হয়ে যায়। গ্যাসের চুলার আগুন সব দিকে সমানভাবে লাগে না, এই জন্য এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে তাহলে রুটিটা চতুর সাইডে হয় আর রুটিটা খুব সুন্দরভাবে ফোলে। রুটির প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টটা খুব সুন্দর করে যখন হয়ে যাবে, তখন রুটির তৃতীয় উল্টানে দেখুন কত সুন্দরভাবে রুটিটা ফুলতে ধরেছে। ঠিক এইভাবে এই নিয়মে যদি আপনারা রুটি ভাজেন তাহলে একটা রুটিও মিস যাবে না, সবগুলো রুটি পারফেক্ট হবে আর ফুলকো ফুলকো হবে। প্রতিটা রুটি ভাজার আগে তাওয়াটা খুব ভালোভাবে একটু মুছিয়ে নেবেন। এরপর রুটিটা হাতে এইভাবে ঝেড়ে নেবেন। রুটি বানানোর সময় যে শুকনা গুঁড়ি দিয়ে বানানো হয় সেই গুঁড়িটা যেন ঝরে যায়। ঠিক একই প্রসেসে আমি দ্বিতীয় রুটিটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা কখনো রুটি বানাতে পারেন না, এইভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদের রুটিগুলো একদম পারফেক্ট হবে। আর একবার যদি এইভাবে রুটি বানাতে পারেন তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে। তো এইভাবে আমি কিন্তু সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আর দেখুন প্রতিটা রুটি একদম ফুলকো ফুলকো বলের মতো হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি আর দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে, একটা রুটিও কিন্তু পুড়ে যায়নি। আর সবগুলো রুটি আলহামদুলিল্লাহ করে অনেক ফুলকো ফুলকো হয়েছে। একটা রুটি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, যে দেখুন রুটির ভেতরটা কতটা সুন্দর। রুটিগুলো যেমন নরম তুলতুলে তেমনই ফুলকো ফুলকো। এরকম রুটি আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখবেন আর আমার জন্য দোয়া করবেন, যেন আরও নতুন কোনো পারফেক্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।